আমরা তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের এত এতদিন পর্যন্ত যা পড়েছিলাম সেগুলো হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ সমীকরণ দেখেছিলাম, কোষ কত রকমের হয় সেগুলো দেখেছিলাম, তারপরে আমরা যে কালার কোডিং থেকে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হয় সেগুলো দেখেছিলাম। এবার আজকের ক্লাসে আমরা দেখব যে যে বিভিন্ন রকম যে রোধ আমরা পেলাম, যের আগের দিন রোধ ক্যালকুলেট করা দেখলাম যে কিভাবে কালার কোডিং দেখে রোধের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি, সেইগুলো ইউজ করে যে রোধের বিভিন্ন রকম সমবায় হয় সেই সমবায় দিয়ে কিভাবে বিভিন্ন রকম রেজিস্ট্যান্স তৈরি করা যায়। মানে জাস্ট লাইক আমার কাছে একটা ৫ ওহমের রেজিস্ট্যান্স শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, সেটা দিয়ে কি করে আমি একটা ১০ ওহমের রেজিস্ট্যান্স বানাবো, কি করে আমি একটা 2.5 ওহমের রেজিস্ট্যান্স বানাবো। তো বিভিন্ন রকম রেজিস্ট্যান্স আমি কিভাবে বানাবো, তো তার জন্য ওই একই রেজিস্ট্যান্সগুলোকে বিভিন্ন রকম সমবায়ে কানেক্ট করতে হয়, বা ডিফারেন্ট টাইপের রেজিস্ট্যান্সগুলোকে বিভিন্ন রকম সমবায়ে কানেক্ট করতে হয়। তো আমরা দেখবো যে রোধের সমবায় কত রকমের হয়, কি কি রকমের হয়, তা সেই দিয়ে কিভাবে কিভাবে রেজিস্ট্যান্সগুলোকে ক্যালকুলেট করা যায়, সেই জিনিসপত্রগুলো আজকের ক্লাসে আমরা দেখব। তো জেনারেলি রোধের সমবায় তিন প্রকারের হয়। তিন প্রকারের হয়। এক নাম্বার হচ্ছে শ্রেণী সমবায়, এগুলো তোমরা সব জেনেছো আগেই, শ্রেণী সমবায়। দ্বিতীয় নাম্বার হয় সমান্তরাল সমবায়। আর তিন নাম্বার, এই দুটো সমবায়কে যদি সাইমেলটেনিয়াসলি ইউজ করা যায় একই সাথে, তাহলে পারে সেটাকে আমরা বলি মিশ্র সমবায়। মিশ্র সমবায়। তো আমরা দেখবো এক এক করে যে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায় ব্যবহৃত রোধগুলি দিয়ে কিভাবে বিভিন্ন রকমের রোধ তৈরি করা যায়, এর তুল্য রোধের রাশিমালা আমরা বের করব। এখানে কিরকমভাবে কারেন্ট এবং ভোল্টেজগুলো কিভাবে যায়, তার মধ্যে কিরকম রিলেশন তৈরি হয়, সেগুলো আমরা আজকের চ্যাপ্টারে দেখবো, আজকের ক্লাসে দেখবো। তো প্রথমে আমরা আসছি রোধের শ্রেণী সমবায়। তো সাপোজ আমি তিনটে রেজিস্ট্যান্স নিলাম। সাপোজ একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ধরলাম R1, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ধরলাম আমি R2, আর একটা রেজিস্ট্যান্স নিলাম তার ভ্যালু ধরলাম R3। এই তিনটে রেজিস্ট্যান্সকে আমি কি করলাম, একটা শ্রেণী সমবায়ে কানেক্ট করলাম। তো সাপোজ শ্রেণী সমবায়ে কানেক্ট করছি আমি তিনটে রেজিস্ট্যান্সকে। তো শ্রেণী সমবায়ে কানেক্ট করছি কার সাথে, একটা ভোল্টেজ সোর্সের সাথে। একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে সাপোজ, এটা ধরো ভি ভোল্টেজ সোর্স। এর সাথে আমি তিনটে এরকম রেজিস্ট্যান্সকে শ্রেণী সমবায়ে কানেক্ট করছি। শ্রেণী সমবায়ে কিভাবে কানেক্ট করবো, যে একটার যে এন্ড হবে অপরটা স্টার্টিং এর সঙ্গে যুক্ত হবে। তো প্রথমে সাপোজ আমি আর ওয়ানটা লাগালাম, তারপর R2 লাগালাম, আর এন্ডে গিয়ে আমি R3 লাগালাম। ঠিক আছে, এটা হচ্ছে R3, এটা R2, আর এটা R1। আর এই যে ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে সাপোজ I1 পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে এর মধ্যে দিয়ে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে আমি তিনটে রেজিস্ট্যান্সকে কানেক্ট করলাম, তাহলে সিরিজে কানেক্টেড আছে, তাহলে দেখতেই পাচ্ছ যদি এই ভোল্টেজ সোর্সটার মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, এই তিনটের মধ্যে দিয়েই কি হবে, I1 পরিমাণই তড়িৎ প্রবাহ যাবে। মানে এটার মধ্যে দিয়েও I1 যাবে, এটার মধ্যে দিয়েও I1 বলছে আই যাবে, এবং R3-র মধ্যে দিয়েও আই যাবে। যদি এটা বোঝার জন্য সহজ এক্সাম্পল যদি ভাবি আমরা, যে সাপোজ কোনো একটা ট্যাপের নল আছে, যেখান থেকে সাপোজ জল পড়ছে। ঠিক আছে, এইবার এই ট্যাপের নলে যদি আমি সাপোজ এখান থেকে জল পড়ছে, এবার এখানে যদি আমি একটা পাইপ লাগাই, এবং একটা পাইপ না লাগিয়ে যদি আমি পরপর তিনটে পাইপ লাগাই, সাপোজ এরকম একটা পাইপ লাগালাম, ঠিক আছে, এর নিচে সাপোজ একটা আমি আর একটা এরকম টাইপের পাইপ লাগালাম, এর নিচে আর একটা আমি পাইপ লাগালাম। এবার তাহলে পরে এইখান দিয়ে যদি যদি সাপোজ 5 ইউনিট জল পড়ে প্রতি সেকেন্ডে, তাহলে প্রত্যেকটা পাইপের মধ্যে দিয়ে কি হবে, 5 ইউনিট করে জল ফ্লো হবে, প্রবাহিত হবে। মানে যা জল এদিক দিয়ে ঢুকবে সেই একই জল এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তিনটের মধ্যে দিয়ে কি হবে, সমান পরিমাণ জল প্রবাহিত হবে। ঠিক আছে, সেরকমভাবে বুঝতে পারি যদি এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তিনটের মধ্যে দিয়ে কি হবে, একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, কারণ কোনো দিকে ডিভাইডেড হচ্ছে না। ঠিক আছে, সহজভাবে যদি বলি যে কোনো দিকে কি হচ্ছে না, ডিভাইডেড হচ্ছে না, যে তড়িৎ প্রবাহের মানটা তাই। তাহলে এখানে মনে রাখবা, শ্রেণী সমবায়ে যখন আমরা কোনো মানে তড়িৎ প্রবাহ পাঠাবো, তখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি হবে, প্রবাহ মাত্রা সমান হবে।
তাহলে এখানে লিখে রাখতে পারো যে শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির মধ্যে প্রবাহ মাত্রা সমান ও বিভব প্রভেদ। এবার প্রশ্ন হচ্ছে বিভব প্রভেদ কি হবে? যদি আমরা রিলেশন জানি যে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে কি জানি, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। এখন প্রশ্ন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর এই রিলেশনে আমি দেখতে পেলাম যে আই এর মানটা তো প্রত্যেকটা ক্ষেত্রে সেম, তাহলে যদি এবং ভি এর মানটাও একই আছে, তাহলে ভি যদি আমি এখানে রাখি তাহলে পরে ভি সমান সমান কি হবে, আইটা সাপোজ আমি একই রেখেছি, প্রথমটায় কি আছে আর থ্রি আছে, তাহলে কি ভিটা এক হবে না? এক হবে না, কারণ আইটা সেম কিন্তু আর থ্রি মানটা ডিফারেন্ট। আবার একইভাবে এখানে যদি ভি রাখি, এখানে আই ইন্টু আর টু হবে এর মধ্যে দিয়ে, আর এখানে যদি ভি রাখি আই ইন্টু আর থ্রি হবে, তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু তো ডিফারেন্ট, আই আর ওয়ান আর টু আর থ্রি, এখানে আর ওয়ান দিয়ে দিলাম আর এখানে আর থ্রি, এটা তাহলে তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু ডিফারেন্ট, তাহলে পরে অবভিয়াসলি যে ভোল্টেজ ড্রপটা প্রত্যেক রেজিস্ট্যান্সের একরসে পড়বে সেটাও কি হবে, ডিফারেন্ট হবে। তাই এখানে ভোল্টেজ ড্রপ ভি ওয়ান ধরলাম, এখানে ভি টু, এখানে ভি থ্রি। মানে কি বোঝাচ্ছে যে এই আর ওয়ান যে রেজিস্ট্যান্সটা আছে এর একরসে ভোল্টেজ ড্রপ পড়বে ভি ওয়ান, আর টু যে রেজিস্ট্যান্সটুকু আছে এর একরসে ভোল্টেজ ড্রপ পড়বে ভি টু, আর আর থ্রির একরসে ভোল্টেজ ড্রপ পড়বে হচ্ছে ভি থ্রি। তিনটে ডিফারেন্ট, কারণ তিনটে ক্ষেত্রে আর আই ওয়ানের আয়ের মানটা যেহেতু সেম, সেহেতু আর টু এবং আর টু আর থ্রির মানটা যেহেতু ডিফারেন্ট, তাই তিনটে ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের মানটাও ডিফারেন্ট হবে। তাই শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির মধ্যে প্রবাহ মাত্রা কি হবে, সমান হবে, আর বিভব প্রভেদ কি হবে, আলাদা হবে। ঠিক আছে, এটা সব সময়ের জন্য শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মনে রাখবা। এবার তাহলে পারে এই তিনটে রেজিস্ট্যান্সকে যখন আমি শ্রেণী সমবায়ে কানেক্ট করছি, তখন এই পার্টিকুলার ক্ষেত্রে আমি যদি একটা ভি ওয়ান ভি টু ভি থ্রি যদি বের করি, যেটা আমি এখানে বের করলাম, তাহলে ভি ওয়ানের মানটা কি হবে, ভি ওয়ানের মানটা হবে আই ইন্টু আর ওয়ান। একইভাবে ভি টুর মানটা কি হবে, ভি টুর মানটা হবে আই ইন্টু আর টু। আর ভি থ্রির মানটা কি হবে, ভি থ্রির মান হবে আই ইন্টু আর থ্রি। এবার এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এই চিত্রানুযায়ী যে এখানে ভি যাচ্ছে, বিভব প্রভেদ ভোল্টেজ ড্রপটা তিনটের একরসে পড়ছে, টোটালটার একরসে এই এন্ড এবং এই এন্ডের একরসে ভোল্টেজ ড্রপ পড়ছে ভি। এবার এর ইন্ডিভিজুয়ালি আর ওয়ানের একরসে পড়ছে ভি ওয়ান, আর টুর একরসে পড়ছে ভি টু, আর থ্রির একরসে পড়ছে ভি থ্রি। তাহলে তিনটেকে আমি কি সম্পর্কে লিখতে পারি, এই চিত্রানুযায়ী লিখি আমি যে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এবার তাহলে এখানে যদি বসিয়ে দিই, ভি সমান সমান কী হবে, আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। এখান থেকে যদি আই কমন নিই তাহলে কি পাবো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটাকে সাপোজ আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এইবার সাপোজ আমি তিনটে রেজিস্ট্যান্স না ইউজ করে যদি তিনটের বদলে যে কোনো একটা আরবিটারি রেজিস্ট্যান্স আমি ইউজ করি, যে কোনো একটা রেজিস্ট্যান্স, এবং যে রেজিস্ট্যান্সটা ওই একই ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ড্রপ দেবে, মানে আমি বলছি যে সার্কিটটা আছে সেই সার্কিটে আমি শুধু একটা রেজিস্ট্যান্স ইউজ করলাম। সাপোজ এখানে ভি ভোল্টেজ আছে, আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, এবং এর একরসে তিনটে রেজিস্ট্যান্স ব্যবহার করার বদলে একটা আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইউজ করলাম, যেটাকে আমি দিচ্ছি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এবং এর জন্য এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়ছে ভি। তাহলে এই পার্টিকুলার মানে এর ক্ষেত্রে, মানে সার্কিটের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই সার্কিটের ক্ষেত্রে আমি লিখতে পারি যে ভি সমান সমান আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এটাকে 2 নম্বর দিলাম। এবার 1 আর 2কে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ারিং 1 অ্যান্ড 2, দেখো এখানেও ভি আছে এখানেও ভি আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে এখান থেকে আই বোথ সাইড যদি অমিট হয়ে যায়, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আর ইকুইভ্যালেন্ট সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। মানে শ্রেণী সমবায়ে যুক্ত যে তিনটে রেজিস্ট্যান্স তার যে তুল্য রেজিস্ট্যান্স তার ভ্যালু কী হবে, তিনটে রেজিস্ট্যান্সের জাস্ট যোগফল। এবার যদি সাপোজ এখানে দুটোর বদলে যদি এন নাম্বার অফ যদি আমি রেজিস্ট্যান্সকে কানেক্ট করি, সাপোজ আমি এন নাম্বার অফ রেজিস্ট্যান্সকে কানেক্ট করি, সাপোজ একটা আর ওয়ান, তারপর টার টু, তারপর টার থ্রি, তারপর টার ফোর, এরকম করতে করতে ডট 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 দিয়ে লাস্টে এন নাম্বার অফ ইলেকট্রন আছে, এই রেজিস্ট্যান্স আছে, এবং এগুলোকে কানেক্ট করেছি আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে।
এবং সাপোজ এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, সাপোজ এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, এটা R2 রেজিস্ট্যান্স, এটা R3 রেজিস্ট্যান্স, এটা R4 ডট ডট ডট, এটা Rn। তাহলে এর ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সম্পর্ক হবে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট তুল্য রোধ, তার ভ্যালু কত হবে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস ডট 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 প্লাস Rn, এর নাম্বার লাগিয়েছি তাই। তো শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলি তুল্য রোধের মান কিভাবে বের করবো? সেই রোধগুলির জাস্ট যোগফল, বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান। তো এইভাবে যদি কোনো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এইভাবে বার করি। এটা তোমরা অলরেডি টেনে পড়ে এসেছো। এবার আমরা দেখবো সমান্তরাল সমবায়। কি বললাম? সমান্তরাল সমবায়। একইভাবে আমরা তিনটে রেজিস্ট্যান্স সাপোজ নিলাম, যে একটার ভ্যালু R1, একটার ভ্যালু R2 আর একটা রেজিস্ট্যান্সের ভ্যালু R3। এই তিনটে রেজিস্ট্যান্স কি করলাম আমি? সমান্তরাল সমবায়ে কানেক্ট করব। তো সাপোজ এই তিনটে রেজিস্ট্যান্সকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করছি আমি, সাপোজ এখানেই কানেক্ট করছি আমি। সমান্তরাল সমবায়ে কিভাবে কানেক্ট করব? যে যতগুলো রেজিস্ট্যান্সকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করব, প্রত্যেক রেজিস্ট্যান্সের এক প্রান্ত এবং অপর প্রান্ত, দুটো প্রান্ত প্রত্যেক রেজিস্ট্যান্সে কিভাবে একই জায়গায় যুক্ত থাকবে। ঠিক আছে, তো এইভাবে সমান্তরাল সমবায়ে তিনটে রেজিস্ট্যান্সকে আমি কি করলাম? কানেক্ট করে দিলাম, এবং এখানে একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিলাম ভি। এবং একইভাবে এখানে কারেন্ট যাচ্ছে সাপোজ আই। এবার দেখো এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আই এখানে যাচ্ছে, কিন্তু আই এখানে যখন পৌঁছাবে তখন কি হবে? এখানে যাওয়ার জন্য দেখো তিনটে রাস্তা বর্তমান। ও এদিক দিয়েও যেতে পারে, ও এদিক দিয়েও যেতে পারে, আবার এদিক দিয়েও যেতে পারে। তাই আইটা কি হবে? তিনটে ভাগে ডিভাইড হয়ে যাবে। মানে সাপোজ ধরলাম এই R1 এর মধ্যে দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে I2 পরিমাণ, এবং R3 এর মধ্যে দিয়ে I3 পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। এবার যখন এখানে বেরোবে তখন এখান দিয়ে I1 তড়িৎ প্রবাহ বেরোবে, এখান দিয়ে I2 তড়িৎ প্রবাহ বেরোবে, আর এখান থেকে I3 তড়িৎ প্রবাহ বেরোবে, এবং তিনটে যোগ করে এখান থেকে আবার I বেরোবে, কিন্তু এখান থেকে I বেরিয়ে যাবে, I তড়িৎ প্রবাহ বেরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে সমান্তরাল সমবায়ে যখন কোনো রেজিস্ট্যান্সকে কানেক্ট করব তখন তড়িৎ প্রবাহের মানটা কি হবে? তিনটে ভাগে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি I সমান সমান কি লিখতে পারি আমরা? যে I1 প্লাস I2 প্লাস I3। এবং যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সমান্তরাল সমবায়ে যখন ভোল্টেজগুলো রাখা থাকবে তখন এর অ্যাক্রসেও কি পড়ছে? সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ পড়ছে। এর অ্যাক্রসও সেম পরিমাণ পড়বে এবং এর অ্যাক্রসও সেম পড়বে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে লিখে রাখতে পারো যে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ গুলির প্রবাহ মাত্রা আলাদা ও বিভব প্রভেদ সমান, বিভব প্রভেদ সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এই যে প্রথমটার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ পড়বে? প্রথমটার অ্যাক্রসে ভি ভোল্টেজ ড্রপ পড়বে এর অ্যাক্রসে, সেকেন্ডের অ্যাক্রসে ভি পড়বে, তৃতীয়টার অ্যাক্রসে কি পড়বে? ভি পড়বে, তিনটের অ্যাক্রসে ভি ভোল্টেজ ড্রপই পড়বে। তাহলে এখান থেকে যদি আমি আলাদা আলাদাভাবে লিখি, যে যদি ভি ভোল্টেজ ড্রপ পড়ে তাহলে প্রথমটার ক্ষেত্রে ভি সমান সমান কি লিখতে পারি? তড়িৎ প্রবাহ যাচ্ছে I1, তাহলে I1 ইন্টু R1। সেকেন্ডটার ক্ষেত্রে কি লিখতে পারি? ভি সমান সমান I2 ইন্টু R2। তৃতীয়টার ক্ষেত্রে কি লিখতে পারি? ভি সমান সমান I3 ইন্টু R3। এবার যদি এই তিনটে ক্ষেত্রেই আমি I1টা বের করে রাখি, সাপোজ I1 সমান সমান কি হবে? ভি বাই R1। I2 সমান সমান কি হবে? ভি বাই R2, এবং I3 সমান সমান ভি বাই R3। এটা বের করে রাখলাম, এবং তিনটেকে ধরো 1 2 3 ইকুয়েশন দিয়ে দিলাম। এখানে 1 নাম্বার, এটা সাপোজ 2 নাম্বার, এটা সাপোজ 3 নাম্বার। আর আমরা কি দেখতে পেলাম? যে এই যে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির মধ্যে যে প্রবাহ মাত্রা, তার মানটা কি? I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে I সমান সমান
I1 প্লাস I2 প্লাস I3। এবার যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই তাহলে কী পাবো? V/R1 প্লাস V/R2 প্লাস V/R3। I সমান সমান যদি এখান থেকে আমরা বের করি যে I সমান সমান V কমন নিলে পরে কী পাবো? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটাকে সাপোজ 4 নাম্বার দিয়ে রাখলাম। এবারে তিনটে রেজিস্ট্যান্সের বদলে যদি আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করি, মানে আমি বলছি আগের মতনই যে ভোল্টেজ সোর্সের সঙ্গে ভি ভোল্টেজ সোর্স এর মধ্যে I তড়িৎ প্রবাহ যাচ্ছে, এখানে তিনটে রেজিস্ট্যান্সের বদলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কানেক্ট করলাম যার মান আর ইকুইভ্যালেন্ট এবং তার জন্য এর অ্যাক্রসে একই পরিমাণ ভোল্টেজ ড্রপ পড়লো। তাহলে এবার এই কেসের ক্ষেত্রে, এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভি সমান সমান আই আর এর ক্ষেত্রেও, তাহলে ভি সমান সমান আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে যদি আমি আই বের করি তাহলে কি পাবো? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এটাকে সাপোজ 5 নাম্বার দিলাম। তাহলে এই যে 4 নাম্বার ইকুয়েশন আর 5 নাম্বার ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি 4 আর 5, তুলনা করে পাই কি লিখতে পারি? দেখো প্রথমটা কি আছে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট, আর এখানে কি আছে? ভি বাই R1 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই এখান থেকে ভি ভি অমিট হয়ে যাবে, তাহলে এখান থেকে কি পাবো? 1/R ইকুইভ্যালেন্ট সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত এই তিনটে যে রোধ তার যে ইকুইভ্যালেন্ট রোধ তার ফর্মুলা বা তার সমীকরণ। এবার যদি আমরা দুটো বা তিনটের বদলে যদি n নাম্বার অফকে কানেক্ট করি, সাপোজ এখানে R1 একটা নিলাম, এখানে R2 একটা নিলাম, R3 একটা নিলাম, R4 একটা নিলাম, ঠিক আছে, এভাবে চলছে ডট 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 দিয়ে। এখানে Rn একটা রেজিস্ট্যান্স আছে এবং এদের প্রত্যেককে কি করছি আমি সাপোজ কানেক্ট করি সমান্তরাল সমবায়ে, ঠিক আছে। এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা সাপোজ Rn, এবং এদেরকে সমান্তরাল সমবায়ে কি করেছি আমি? যুক্ত করেছি এটা ভোল্টেজ সোর্সের সঙ্গে, এবং এখানে ভি ভোল্টেজ সোর্স আছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I। তাহলে এর ক্ষেত্রে তুল্যরোধের রাশিমালা কি হবে? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের রাশিমালা। এবার এরকম ভাবে যদি সিরিজ এবং সমান্তরাল সমবায় যদি একসাথে কানেক্ট করে রাখি, তখন সেই সমবায়টাকে বলবো আমরা মিশ্র সমবায়। মানে সাপোজ যে একটা রেজিস্ট্যান্স আছে এবং দুটো রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে সমান্তরালে যুক্ত আছে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স যদি কোনো একটা সার্কিটে কানেক্টেড থাকে একসাথে, তখন এই সমবায়টাকে আমরা বলবো মিশ্র সমবায়। তো এটা একটা মিশ্র সমবায়ের এক্সাম্পল, সাপোজ এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে রোধের যে সমবায় সেটা কত রকমের হয় না, তো 3 রকমের হয়। শ্রেণী সমবায় হয়, সমান্তরাল সমবায় হয়, আর মিশ্র সমবায় হয়। শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ তার রাশিমালা কি হয়? যদি দুটো তুল্য রোধ থাকে সাপোজ, তাহলে R1 এবং R2 এরা যদি শ্রেণী সমবায়ে কানেক্টেড থাকে, তাহলে এদের তুল্য রোধের রাশিমালা R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে R1 প্লাস R2। এই দুটো রোধে যদি সমান্তরাল সমবায়ে কানেক্টেড থাকে, তাহলে তার তুল্য রোধের রাশিমালা হবে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে। এটাকেই আমরা তখন সংক্ষেপে লিখি যেরকম তোমরা পড়ে এসেছো। যদি 1/R ইকুইভ্যালেন্ট করি দুটোর ক্ষেত্রে, তাহলে এখানে লসাগু করলে R1 R2 হয়ে যাবে, ওপরে চলে যাবে R2 প্লাস R1। তার জন্যই আমরা এইভাবে লিখতে পারি, এটাকে উল্টে দিলে পারে যে R ইকুইভ্যালেন্ট সমান সমান R2 R1 ডিভাইডেড বাই R2 প্লাস R1, ঠিক আছে। ক্যালকুলেশন করে জাস্ট লেখা যায়। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখব যে কোনো একটা বর্তনীর
যে শর্ট সার্কিট বা যাকে বাংলায় বলা হয় হ্রস্ব বর্তনী তাকে কি বলা হয়? ঠিক আছে, তো কি বললাম? শর্ট সার্কিট। একে হ্রস্ব বর্তনী বলা হয় ওই জায়গায়, ঠিক আছে। তো শর্ট সার্কিট বা হর্ষবর্তনী কি? তো শর্ট সার্কিট বা হর্ষবর্তনী হলো একটা মানে বৈদ্যুতিক বর্তনীর এমন একটা অবস্থা যেখানে যে বিদ্যুৎ সরবরাহ করে যে উৎসটা থাকে, সে উৎসের দুটি প্রান্ত থাকে, দেখতে পাচ্ছ এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। সেই পজিটিভ আর নেগেটিভ যে দুই প্রান্ত, সেই দুই প্রান্তটাকে কম প্রতিরোধ বা প্রায় জিরো প্রতিরোধ সম্পন্ন রোধের মাধ্যমে কি করা হয়? যুক্ত করা হয়। মানে বেসিক্যালি প্লাস আর মাইনাসটাকে শর্ট করে দেওয়া হয়। মানে যদি আমি এখানে দেখাই যে একটা সাপোজ সার্কিট কোনো রকম আছে যেখানে এখানে প্লাস মাইনাস, এবং এখানে সাপোজ একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে সাপোজ একটা বাল্ব লাগানো আছে, ঠিক আছে, এখানে সাপোজ একটা ফ্যান ঘুরছে, এবং এখানে মাল্টিপল জিনিসপত্র কানেক্টেড আছে। বেসিক্যালি এখানে রোধ আছে বিভিন্ন রকম, ঠিক আছে। এইবার যদি এর যে প্লাস আর মাইনাসটাকে যদি আমি একটা যে কোনো তার দিয়ে কানেক্ট করে দিই, খুব কম রোধ সম্পন্ন তার দিয়ে, তারপরে কি হবে যে এই দিক দিয়ে কারেন্টটা যখন যাবে তখন দেখতে পাবে এর কাছে দুটো পথ আছে। একটা হচ্ছে এই পথ দিয়ে যেতে পারে, একটা এই পথ দিয়ে যেতে পারে। এই যে বাকি যে রিমেনিং পথটা, এই পথটা, এই পথে রোধের মানটা কি অনেক বেশি, আর এই পথ দিয়ে গেলে পরে রোধের মানটা কি খুবই কম। তাই এই সমস্ত কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাবে রোধ কমের জন্য। তার জন্য এই দুই প্রান্তটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কারণ আমরা জানি যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, মানে যত বেশি কারেন্ট যাবে তত বেশি হিট উৎপন্ন হবে, এবং কম রোধ থাকার জন্য কি হয়? এখানে গরম হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে দুটো প্রান্তকে যদি আমি কানেক্ট করে দিই বেশি পরিমাণ কারেন্ট চলে গেলে পরে। তো এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে বলা হয় কি? শর্ট সার্কিট বা হ্রস্ব বর্তনী। এখানে কি কি জিনিসপত্র হয়? এক নাম্বার তো ফার্স্টলি, যেহেতু খুব সহজেই পজিটিভ আর নেগেটিভটাকে খুব কম মানে কম রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দেওয়া যায়, তাই বিদ্যুৎ প্রবাহ কি হয়? হঠাৎ করে বিশাল পরিমাণ বৃদ্ধি পায়, কারণ সোর্সের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড থাকে। এবং যত বেশি তড়িৎ প্রবাহ যাবে তত বেশি কি উচ্চ পরিমাণে তাপ উৎপন্ন হবে। তারপরে তাপ উৎপন্ন হলে আগুন ধরে যেতে পারে, আগুন ধরে গেলে পরে যন্ত্রাংশ বা তারের ক্ষতি হবে, ঠিক আছে। এরকম জিনিসপত্রগুলো এখানে হয়। তাহলে যদি লিখি যে হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট কি, তাহলে লিখতে পারি যে শর্ট সার্কিট হলো একটি বৈদ্যুতিক বর্তনী যেখানে বিদ্যুৎ সর সর সরবরাহকারী সরবরাহকারী উৎসের দুই প্রান্ত কি কি থাকে? ধনাত্মক ও ঋণাত্মক। কম প্রতিরোধ বা বলতে পারো বা শূন্য প্রতিরোধ প্রতিরোধের মাধ্যমে যুক্ত করা হয়। কি কি জিনিসপত্র হয় এই অবস্থায়? এক নাম্বার বলতে পারি যে বিদ্যুৎ প্রবাহ খুব বেশি বৃদ্ধি পায়। দুই নাম্বার, উচ্চ পরিমাণ তাপ উৎপন্ন হয়। তিন নম্বর লিখতে পারো আঙুল যন্ত্রাংশের ক্ষতি হয়, লিখতে লিখে দাও যন্ত্রাংশ বা তারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে।
তো এটাই হচ্ছে শর্ট সার্কিট বা হ্রস্ব বর্তনী। আশা করি বুঝতে পারলে। এবার তাহলে এবারে এই যে মানে ক্ষতিগ্রস্ত হতে পারে এটা প্রতিরোধ করার উপায় কি? তখন প্রতিরোধ করা হয় ফিউজ দিয়ে, ঠিক আছে? ফিউজ আমরা দেখব। ফিউজ যাকে বলা হয় সার্কিট ব্রেকার। ঠিক আছে? তো ফিউজ বা সার্কিট ব্রেকার দিয়ে এই যে মানে শর্ট সার্কিটের কি করা হয়? প্রতিরোধ করা হয়। প্রতিরোধের জন্য ফিউজ বা সার্কিট ব্রেকার ইউজ করা হয়। আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখব যে বর্তনীর অভ্যন্তরীণ রোধ কি? কোনো একটা বর্তনীর, এটা আমরা যখন প্রথম দিনকে পড়েছিলাম ইএমএফ যখন ক্লাসে বলেছিলাম, সেই ইএমএফ এর চ্যাপ্টারে আমি মানে ইএমএফ বলছি যে ইএমএফ এবং ভোল্টেজের মধ্যে ডিফারেন্স কি প্রথম দিনের চ্যাপ্টারে যখন বলেছিলাম তখন বলেছিলাম। ঠিক আছে? তো সেটা আমরা একবার দেখব ভালো করে যে বর্তনীর অভ্যন্তরীণ রোধ। বর্তনীর অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে কোষ যে ইউজ করা হয় সে কোষের মধ্যে যে বাধার জন্য পুরোপুরি বিভব বহির্বর্তনীতে পায় না তাকেই বলা হয় বর্তনীর অভ্যন্তরীণ রোধ। কারণ যখন কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হয় তখন মাইনাস যে মেরু সে মেরু থেকে প্লাস মেরুর দিকে কি হয় তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং তখন কোষের উপাদানগুলি কি করে তড়িৎ প্রবাহ চলার সময় বাধা দেয় এবং সেই বাধাটার জন্যই পুরোপুরি তড়িৎ প্রবাহ কি হয় বহির্বর্তনীতে পায় না। এই যে বাধার জন্য তড়িৎ প্রবাহটা পায় না সেটাকেই বলা হয় কি বর্তনীর অভ্যন্তরীণ রোধ। এবার যদি সংক্ষেপে বলা যায় তাহলে বর্তনীর অভ্যন্তরীণ রোধ হচ্ছে বর্তনীতে থাকা উৎস বা যন্ত্রের অভ্যন্তরে যে রোধ কাজ করে। এটি বিদ্যুৎ প্রবাহের গতিকে বাধা দেবে এবং সাধারণত তড়িৎ শক্তি উৎপাদনকারী ডিভাইসের অভ্যন্তরে উপস্থিত থাকে। এটা বিশেষ করে ব্যাটারি বা যে তড়িৎ কোষ বা উৎস সেই উৎসের নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে? এই অভ্যন্তরীণ রোধের কারণে উৎসের যে টার্মিনাল ভোল্টেজ হবে সেটা সব সময়ের জন্য উৎসের ভোল্টেজের তুলনায় কিছুটা পরিমাণ কি হবে কম হবে, মানে বিদ্যুৎ প্রবাহকে কিছুটা পরিমাণ সীমিত করে রাখে এবং শক্তি ক্ষয় হয়। আশা করি বুঝতে পারলে যে অভ্যন্তরীণ রোধ কি। ঠিক আছে? এবার মানে বেসিক্যালি আমি যদি আলাদাভাবে দেখাই যে কোষের মধ্যে যে রোধ উৎপন্ন মানে একটা কোষ যদি অভ্যন্তরীণ বর্তনীতে থাকবে সেই যখন উৎপন্ন হবে তখন কি হবে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ এর মধ্যে বাধাপ্রাপ্ত হবে এবং এর মধ্যে যে ভোল্টেজটা উৎপন্ন হবে টার্মিনাল ভোল্টেজে সেখান থেকে সেই পরিমাণ আউটপুটটা পাবে না এবং তার জন্য বহির্বর্তনীতে যে ভোল্টেজটা সরবরাহ হবে সেই ভোল্টেজটাই অভ্যন্তরীণ বর্তনীর ভোল্টেজের তুলনায় কিছু পরিমাণ কম হবে। তাহলে যে বাধার জন্যে পুরোপুরি মানে বিভব বা ভোল্টেজটা বহির্বর্তনীতে পায় না সেটাকেই বলা হয় অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে বর্তনীর একটা নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে? এবার আমি ধরলাম যে এইটা হচ্ছে বহির্বর্তনী, সাপোজ তাহলে এখানে এটা হচ্ছে কোষ, আমরা ভোল্টেজ সোর্স আঁকি। এই ভোল্টেজ সোর্সটাকে তাহলে আমি কিভাবে আঁকবো এখন থেকে এখানে ছোট্ট একটা অভ্যন্তরীণ রোধ অ্যাড করব, এখানে ছোট্ট একটা অভ্যন্তরীণ রোধ অ্যাড করব, একে আমরা স্মল আর দিয়ে লিখতে পারি। তো সাপোজ এটা হচ্ছে ই দিচ্ছি আমি এখানে এবং এখানে হচ্ছে এটা হচ্ছে বহির্বর্তনীয় রোধ আর এবং এর সঙ্গে অভ্যন্তরীণ বর্তনীতে যুক্ত আছে যে স্মল আর। এটাকে এই টোটালটাকেই আমরা ভি দিয়ে একসঙ্গে বহির্বর্তনীতে লিখছি। কিরমভাবে এটাকেই আমরা তখন আঁকি বহির্বর্তনীতে ভোল্টেজ সোর্স দিয়ে যে এরকমভাবে ভি আর এটা হচ্ছে আর, এর মধ্যে থাকছে হচ্ছে ই আর আর। ঠিক আছে? এবং এই আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটাই হচ্ছে কি ভি। ঠিক আছে? এবার তাহলে যদি আমরা এখান থেকে বের করার চেষ্টা করি যে ফর্মুলা দিয়ে যে কি কি হবে, দেখো এখানে আছে ই কানেক্টেড আছে, এর সঙ্গে আর কানেক্টেড আছে আর বহির্বর্তনীতে আর কানেক্টেড আছে, শ্রেণী সমবায় যুক্ত আছে। ঠিক আছে? আচ্ছা অভ্যন্তরীণ রোধের সংজ্ঞাটা একবার যদি লিখিয়ে দিই ছোট্ট করে যে অভ্যন্তরীণ রোধ কি, তাহলে অভ্যন্তরীণ রোধ লিখে লিখে রাখতে পারো তোমরা যে কোনো বর্তনীর যে অভ্যন্তরীণ রোধ তা হলো বর্তনীতে থাকা উৎসের বা যন্ত্রের অভ্যন্তরে যে রোধ কাজ করে এটি বিদ্যুৎ প্রবাহের গতিকে বাধা দেয় এবং
যে ডিভাইস থাকবে যে যে এবং ডিভাইস মানে কি ব্যাটারি, ঠিক আছে, অভ্যন্তরে উপস্থিত থাকে, ঠিক আছে। এবার তাহলে এখানে যে ছবিটা আমরা আঁকলাম সেটাকে যদি আমরা আরেকবার আঁকি, যে এখানে সাপোজ একটা ছোট্ট অভ্যন্তরীণ রোধকে আমরা কানেক্ট করেছি, এটাকে স্মল আর দিয়ে ডিফাইন করছি আমরা। এটা হচ্ছে ই তড়িৎ কোষ, সে তড়িৎচালক বল। এবার এর সঙ্গে বহির্বর্তনীতে আমরা কানেক্টেড করেছি হচ্ছে একটা রেজিস্ট্যান্সকে আর, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, ঠিক আছে। এবার এই পার্টিকুলার জিনিসের জন্য কি হচ্ছে, এই যে বহির্বর্তনী আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পড়বে সেটাই হচ্ছে কি ভি, কারণ এই টোটালটাকেই আমরা বলছি হচ্ছে ভোল্টেজ সোর্স একটা ভি, আর অভ্যন্তরীণ রোধ এবং যে ইএমএফ দুটো মিলিয়ে। এবার তাহলে এটাকে আমরা কি সম্পর্কে লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু লিখতে পারি যে আই আর, তাহলে আই এখানে আর কি হবে ক্যাপিটাল আর, তার সঙ্গে সিরিজ যুক্ত আছে স্মল আর, তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এই তড়িৎ প্রবাহটা এর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। এবার যদি বহির্বর্তনীতে আর রোধের অ্যাক্রসে বিভব প্রভেদের মানটা ভি ধরি, যদি লিখে রাখি যে যদি বহির্বর্তনীর রোধ আর এবং বিভব প্রভেদ ভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান আই আর, এর অ্যাক্রসে বিভব প্রভেদ ভি। এবার ভি সমান সমান আই আর যদি হয় তাহলে ভি, এক মিনিট, ভি সমান সমান আই আর, এবার এই যে সমীকরণটা ছিল ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর, এটাকে সাপোজ আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে। এবার এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো যে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস স্মল আর, যদি ভেঙে দিই তাহলে পরে কি পাবো, ই সমান সমান আই আর প্লাস আই স্মল আর। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, বহির্বর্তনীর যদি বিভব প্রভেদ ভি হয় আর যদি বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি আর হয় মানে আই হয়, তাহলে পরে ভি সমান সমান আই আর হয়, তাহলে এখানে আই আর আছে, তাহলে এখানে কি লিখতে পারি, ই সমান সমান ভি প্লাস আই আর, তাহলে এখানে ভি সমান সমান কি পেয়ে যাচ্ছি আমি, ই মাইনাস আই আর। ইটা কি বর্তনীর তড়িৎচালক বল, আর আই আরটা কি, আই আরটা হচ্ছে নষ্ট ভোল্ট, যে পরিমাণ ভোল্টেজটা কি হচ্ছে নষ্ট হচ্ছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে যদি আমি আই এর মানটাকে বসিয়ে দিই, ই মাইনাস আই, আই এর মান কি ই বাই আর প্লাস স্মল আর ইন্টু আর, তাহলে এখানে পেয়ে যাচ্ছি ভি। এবার যদি আমি এখান থেকে ই যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস আর, এখান থেকে যদি আমি লসাগু করে দিই তাহলে কি পাবো, ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ভি সমান সমান কি পেয়ে যাচ্ছি, ই ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা হচ্ছে ভোল্টেজের রাশিমালা। আর এখানে এই যে এই যে আই আরটা পেলাম, আই ইন্টু স্মল আর, এই যে আই ইন্টু স্মল আর, এটাই হচ্ছে কি অভ্যন্তরীণ রোধের বিভব, অভ্যন্তরীণ রোধের বিভব, এটাকেই বলা হয় নষ্ট ভোল্ট, যে এই পরিমাণ ভোল্টেজ কি হচ্ছে নষ্ট হচ্ছে। আশা করি বুঝতে পারলে। এবার তারা যদি জিজ্ঞেস করে যে কোন পরিস্থিতিতে বা কখন একটা বর্তনীতে তড়িৎচালক বল আর যে বর্তনীর যে বিভব প্রভেদ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ আর ভি, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ সমান হবে, কোন কন্ডিশনে একটা বর্তনীতে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ সমান হবে, যখন বর্তনীটা মুক্ত অবস্থায় থাকবে। যদি একটা বর্তনী মুক্ত অবস্থায় থাকে এরকম,
তাহলে আবার এর তড়িৎচালক বলও যা, এর বিভব প্রবর্তিত হয়, কারণ কোনো রকম নষ্ট হচ্ছে না। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই পার্টিকুলার অবস্থায় একটা যখন কোনো বর্তনী মুক্ত অবস্থায় থাকবে তখন তার মধ্যে যে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ সমান হবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে, তড়িৎচালক বলের মানটা এর মানটা ভি এর থেকে অলওয়েজ কি হবে, বেশি হবে। তড়িৎচালক বল সব সময়ের জন্য বিভব প্রভেদের থেকে বেশি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার আমরা এই যে জিনিসপত্রগুলো পড়লাম এবং এর আগের দিনও যে জিনিসপত্র যে কোশ্চেনগুলো আমরা করেছি তার থেকে রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এখানে বলা আছে 1 মিটার দীর্ঘ এবং 0.15 mm ব্যাসের একটি তারযুক্ত দুপ্রান্তে 5 মিলিভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রা হয় 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তারটির উপাদানের রোধাঙ্ক কত? তাহলে এখানে কি সাপ্লাই করা আছে? এখানে ভোল্টেজ সাপ্লাই করা আছে দুপ্রান্তে, কত? 5 মিলিভোল্ট। প্রবাহ মাত্রা বলা আছে আই 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে দুটোই মিলিতে আছে, তাহলে এখান থেকে আমি রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি, ভি বাই আই মানে কত হবে, 5/500 মানে 0.01 ওহম। এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে কি কি বলা আছে দেখো, 1 মিটার দীর্ঘ, তাহলে আর কি কি সাপ্লাই করা আছে এখানে, এল এর ভ্যালু যে দৈর্ঘ্য, এল এর ভ্যালু বলা আছে 1 মিটার, ব্যাস বলা আছে 1.5 মানে হচ্ছে ডি, ব্যাস বলা আছে 1.5 mm। তাহলে এর যে মানে ডি বলা আছে ব্যাসার্ধ, তাহলে কত হবে, আর ইজ ইকাল টু 1.5/2 মানে হচ্ছে 0.75 mm। মানে আমি কি লিখতে পারি, 7.4 করে 7.5 ইন্টু 10⁻⁻⁴ করে দিলাম, এত মিটার। এবার তাহলে পরে আমাকে বের করতে বলেছে যে এ তারটির উপাদানের রোধাঙ্ক কত। তাহলে রোধাঙ্ক মানে ফর্মুলা লাগবে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে আমাকে বের করতে হবে রো এর মানটা, এল দেওয়া আছে, এ বের করে নিতে হবে। তাহলে এখান থেকে এর মান কি হবে, পাই আর স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের ভ্যালু বসিয়ে দাও ইন্টু আর স্কোয়ার মানে 7.5 ইন্টু 10⁻⁻⁴ তার হোল স্কোয়ার। দেখবা এটা যদি ক্যালকুলেট করো তাহলে পরে অ্যাপ্রক্সিমেটলি আসবে 1.77 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে যদি আমি পুট করে দিই আর এর মানটা, আর এর মান বলেছে কত, 0.01, তাহলে পুট করে দাও যে 0.01 সমান সমান রো, আচ্ছা রোটাকে প্রথমে বের করে নাও না আগে, তাহলে একই রকম হয়ে যাবে। রো সমান সমান কি হবে, আর এ বাই এল। তাহলে এখান থেকে ভ্যালু বসালে পারে 0.01 আর এর ভ্যালু, এর ভ্যালু 1.77 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই এখানে আছে এল, এর ভ্যালু বলা আছে 1 মিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবা 0.01 দিয়ে গুণ হবে, তাহলে এখানে মাইনাস দুটো উপরে উঠে যাবে, তাহলে 1.77 ইন্টু 10⁻⁸ এত ওহম মিটার। এটা হয়ে গেল প্রথম অঙ্ক। এগুলো সব প্রবলেমসে টুমানের অঙ্ক, ঠিক আছে, তোমাদের প্রবলেমসে টুমান। আর বই না থাকলে পরেও এখানে প্রবলেম তোলাই আছে, দেখতেই পাচ্ছ প্রবলেম কি লেখা আছে। তবে দেখো সেকেন্ড প্রবলেমে কি বলেছে, সেকেন্ড প্রবলেমে বলেছে যে দুটি তারের দৈর্ঘ্য ও ব্যাস ও রোধ, দৈর্ঘ্য ব্যাস ও রোধ প্রতিটির অনুপাত হচ্ছে 2:1। দুটি তারের দৈর্ঘ্য ব্যাস, দুটি তারের দৈর্ঘ্য কমা ব্যাস ও রোধ প্রতিটির অনুপাত 1:2, তাদের উপাদানের রোধাঙ্কের অনুপাত কত? আচ্ছা, তাহলে ধরলাম যে প্রথম তারের যে দৈর্ঘ্য, প্রথম তারের দৈর্ঘ্য সেটা ধরলাম এল, এর ব্যাসার্ধ ধরলাম, দৈর্ঘ্য ব্যাস ও রোধ, ব্যাসার্ধ ধরলাম আর, আর রোধ ধরলাম আর। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য কি হয়ে যাবে, দ্বিতীয় তারের দৈর্ঘ্য ডবল আছে, তাহলে 2L, ব্যাসার্ধ 2R আর রোধ হয়ে যাবে 2R। এবার রোধাঙ্ক বের করতে দিচ্ছে, তাহলে ধরলাম প্রথম তারের যে রোধাঙ্ক সেটা হচ্ছে ρ1 আর দ্বিতীয় তারের রোধাঙ্ক হচ্ছে ρ2। তাহলে এখান থেকে প্রথমটার ক্ষেত্রে কি হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু ρ1 ইন্টু এল বাই এ, এ মানে আমি লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার। সেকেন্ডটার ক্ষেত্রে আর
আর ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, রো টু ইন্টু টু এল বাই পাই ইন্টু টু আর তার স্কোয়ার। আর এখানে রোধের মানটাও বলে দিয়েছে টু আর। ঠিক আছে, এবার তাহলে পরে এখান থেকে সাপোজ আমি যদি আর বের করে নিই, তাহলে কত হবে, এখান থেকে টু টু কেটে যাচ্ছে, তাহলে রো টু এল বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিতে পারি। তাহলে কি করতে পারি এখান থেকে, দেখো এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 আর 2 থেকে আমি কি লিখতে পারি, যে রো ওয়ান এল বাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু রো টু এল বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে যদি এখান থেকে কি কেটে যাচ্ছে, দেখো পাই আর স্কোয়ার ওমেট হয়ে যাচ্ছে, এখান থেকে এল এল ওমেট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি নিচে নিয়ে চলে আসি রো ওয়ান বাই রো টু, তাহলে কি হয়ে যাবে 1/4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রো ওয়ান ইস টু রো টু ইজ ইকুয়াল টু 1:4। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড। তারপরে দেখো বলেছে রোধাঙ্কের একটা নাইক্রম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, রোধের শতকরা পরিবর্তন কত হবে। দেখো তাহলে কিভাবে করব, এটা একটুখানি জায়গা লাগবে। রোধাঙ্কের নাইক্রম তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো। এবার তাহলে পরে 10% বৃদ্ধি বলেছে। ঠিক আছে, 10% বৃদ্ধি করলে আমরা কি বলতে পারি, যে ধরলাম যে প্রথমে একদম ফার্স্টে যখন তারের দৈর্ঘ্য ছিল হচ্ছে L1, আর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা ছিল সাপোজ A2। কারণ এটা তারের যদি দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করা হয়, তাহলে যত দৈর্ঘ্য বৃদ্ধি পাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে, তত হ্রাস পাবে। তাহলে আমি দুটোই ধরলাম, যে প্রথমে তারের দৈর্ঘ্য ছিল L1 আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1। এবার কি বলেছে, 10% বৃদ্ধি করলো, তাহলে L2-র মানটা কি হয়ে যাবে, 110/100 ইন্টু L1, মানে হচ্ছে লিখতে পারি 11/10 L1, এটা হয়ে যাবে। আর ধরলাম যে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A2, আর সেকেন্ডে যখন A1 সেকেন্ডে যখন ছিল তখন ধরে নিলাম A2। তাহলে কি বললাম, প্রথমে তারের দৈর্ঘ্য ছিল হচ্ছে L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1, দ্বিতীয় ক্ষেত্রে তারের দৈর্ঘ্য 10% টেনে বৃদ্ধি করা হলো, মানে L2 হয়ে গেল, সেটা হয়ে গেল 11/10 L1, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে গেল A2। এখন বের করতে বলছে রোধের শতকরা পরিবর্তন। এবার তাহলে পারে তা যেহেতু একটা তার প্রথমে যখন তারটা ছিল সেই তারটা এরকম সাপোজ ছিল, এবার যখন টেনে লম্বা করলো সাপোজ তখন এরকম সরু হয়ে গেল, কিন্তু তারের যে মোট ভলিউম, যেহেতু একই তার, কোনো জায়গায় কোনো রকম কেটে ফেলে দেওয়া হয়নি, শুধু টেনে বৃদ্ধি করা হয়েছে, তাহলে তারের টোটাল ভলিউম তো একই থাকবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করার পরেও তার আয়তন অপরিবর্তিত থাকবে, মানে আয়তন অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকায় আমরা কি বলতে পারি, যে L1 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে A1, মানে কি হলো ভলিউম, মানে আমি এখানে লিখতে পাচ্ছি যে V1 সমান সমান V2 হবে, তাহলে L1 ইন্টু A1 সমান সমান L2 ইন্টু A2 হবে। তো যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি, তাহলে L1 এর মানটা তো L1 রেখে দিলাম, A1 এর মানটাও A1 রেখে দিলাম, কিন্তু L2-র মানটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে গেছে 11/10 L1, আর A2-র মানটা A2 রেখে দিলাম। তাহলে এখান থেকে L1 কেটে গেল, তাহলে এখান থেকে A2 ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি আমি, 10/11 কমে যাবে, 10/11 A1। তাহলে আমরা A2ও পেয়ে গেলাম, আর এখানে L2ও পেয়ে গেলাম। এবার তাহলে পারে ধরলাম যে প্রথমে যখন প্রথম অবস্থায় ছিল তখন নাইক্রোম যে তার ছিল তার যে রোধ, সেই রোধের মানটা ধরলাম আমি হচ্ছে R1। তাহলে সেটা কত হবে, আমরা ফর্মুলা কি জানি, রো এল বাই এ। তাহলে প্রথমে সাপোজ ছিল রো, কারণ দুটো ক্ষেত্রে রো একই থাকবে, তাহলে রো L1/A1, এটা হয়ে গেল প্রথমবারের ক্ষেত্রে। সেকেন্ড বারের ক্ষেত্রে যখন তারের দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে গেছে তখন সাপোজ রোধের মানটা হয়ে গেছে R2। তাহলে সেটা কি হয়ে যাবে, রো তো রোই থাকবে, কিন্তু এটা হয়ে গেছে L2 আর এটা হয়ে গেছে A2। তাহলে এখানে যদি বসিয়ে দিই ভ্যালুটা R2, তাহলে কি হয়ে যাবে এখানে, দেখো R2 রো এর জায়গায় রো থাকবে, L2-র ভ্যালু কি আছে, L2 ইজ ইকুয়াল টু 11/10 L1, তাহলে 11/10 L1, আর নিচেরটা A2 কি হয়ে গেছে 10/11 A1, তাহলে 10/11
A1 এটা হয়ে যাবে। এবার যদি এখানে আমরা ক্যালকুলেট করি এটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে? R2 ইজ ইকুয়াল টু রো ইন্টু 11/10 ইন্টু 11/10 উপরে চলে গেল ইন্টু L1 আর নিচে চলে আসছে ডিভাইডেড বাই A1। তার মানে কি পাচ্ছি আমরা? R2 ইজ ইকুয়াল টু 121/100 রো L1/A1। তাহলে এটা হয়ে গেল R2 মান। এখন আমাকে বলেছে যে রোধের, দেখো রোধের শতকরা পরিবর্তন কত হবে। রোধের শতকরা পরিবর্তন মানে কি, আমি এখানটাই করছি। রোধের শতকরা পরিবর্তন মানে কি বোঝাতে চাইছে? রোধের শতকরা পরিবর্তন মানে বোঝাতে চাইছে ডেল আর ইজ ইকুয়াল টু পুরা যে নতুন রোধ যেটা চেঞ্জ হয়েছে ডিভাইড বাই প্রাথমিক রোধ ডিভাইডেড বাই প্রাথমিক রোধ ইন্টু 100। এটা তাহলে এখানে বসিয়ে দাও ভ্যালু। কি আছে? রো ইন্টু 121/100 ইন্টু L1/A1, এই যে এটা, মাইনাস রো প্রথমটা L1/A1 ডিভাইডেড বাই রো L1/A1। এবার এখান থেকে কি কেটে যাবে? দেখো এখানেও রো আছে, ওপরে 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 কেটে গেল রো। L1/A1 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 অমিট হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? 121/100 মাইনাস 1, আচ্ছা ইন্টু 100% আছে, ইন্টু 100% মানে কত? 121 মাইনাস 21 মানে 21/100 ইন্টু 100 মানে কত হচ্ছে? 21%। মানে রোধের শতকরা পরিবর্তন কত হয়ে গেল? 21%। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, দেখো এরপরে বলেছে যে একটি কার্বন রোধকের ওপর আঁকা তিনটে বলয় যথাক্রমে নীল, কালো এবং হলুদ। রোধটির উভয় প্রান্তে বিভব প্রভেদ 30 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মিলি অ্যাম্পিয়ার এককে ক্যালকুলেট করো। তাহলে তিনটে কালার কি কি বলে দিয়েছে দেখো। এর আগের দিন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে কিভাবে রোধের কালার কোডিং দেখে বের করতে হয় যে রোধের ভ্যালু কত। তাহলে আজকে সেটাই কাজে লাগবে। দেখো এখানে কি কি বলেছে, তিনটে বলা যথাক্রমে। প্রথমটা বলেছে নীল, নীলের কোড কত? নীল মানে হচ্ছে ব্লু, ব্লু এর কোড হচ্ছে 6। তারপরটা বলেছে কালো, মানে হচ্ছে ব্ল্যাক, তাহলে কালোর কোড কত হয়? ব্ল্যাকের কোড 0। আর তারপরে বলেছে হলুদ, হলুদ মানে হচ্ছে ইয়েলোর কোড কত হয়? 4। তাহলে নীল, কালো, হলুদ, তাহলে রোধটার মান কত হবে? আর ইজ ইকুয়াল টু XY ইন্টু 10⁻Z। এক্স এর ভ্যালু কত? 6, 0 ইন্টু 10⁻4 মানে কত দাঁড়াচ্ছে? এটা লিখে রাখো না, 6 ইন্টু 10⁻4 মানে যদি আমি এটাকে 600 করে দিই, 600 ইন্টু 10⁻4 মানে লিখতে পারি 600 কিলো, লিখতে পারি 600 কিলো ওহম, এত ওহম। তাহলে এর যে ভ্যালু সেটা হচ্ছে 600 কিলো ওহম বা 600 × 10⁻4 ওহম। ঠিক আছে, বলেছে যে রোধটির উভয় প্রান্তের মধ্যে দিয়ে বিভব প্রভেদ কত আছে? 30 ভোল্ট, বিভব প্রভেদ 30 ভোল্ট। তাহলে পরে এখানে আই বের করতে বলেছে, তাহলে আই সমান সমান কি হয়? V/R। এখানে ভি এর মানটা কত বলে দিয়েছে? 30 ভোল্ট। তাহলে ভ্যালু বসিয়ে দাও, 30 ডিভাইডেড বাই 600 ইন্টু 10⁻4 এত অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করলে কি হবে? এখানে একটা শূন্য কাটবে, 3 আছে, 3 20 60, তাহলে 1 ডিভাইডেড বাই 20 মানে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁵ এত অ্যাম্পিয়ার। মানে এটা হয়ে গেল 0.5 ইন্টু 10⁻4 এত অ্যাম্পিয়ার, -5 এত অ্যাম্পিয়ার। মানে এটাকে লিখতে পারি 0.05 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার মানে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এত প্রবাহ যাবে। আশা করি বুঝতে পারলে। কিছু না, এই অঙ্কটার মধ্যে জাস্ট ছিল হচ্ছে যে কালার কোডিংটা দেখতে হবে, দিয়ে জাস্ট ভ্যালুটাকে বের করতে হবে আমার কাছে কত কত আছে। তারপরে দেখো 2 আর 3 ওহম দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের কত শতাংশ? দেখো এটা আজকে পড়ালাম, সেখান থেকে আসবে। তো বলেছে 2 আর 3
এই দুটি রোধের সমান্তরাল সমবায়, তাহলে 2 ওহম আর 3 ওহম যদি সমান্তরালে যুক্ত করি তাহলে তার তুল্য রেজিস্ট্যান্স কত হবে? আরও তুল্য রেজিস্ট্যান্সের ভ্যালু কীভাবে বের করতে হয় সমান্তরালে? 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/2 প্লাস 1/3, বা এটা এখানে ডিরেক্ট লিখতে পারি এবার আর ইকুইভ্যালেন্ট সমান সমান 2 ইন্টু 3 ডিভাইড বাই 2 প্লাস 3, মানে কত হচ্ছে 3 2 6 ডিভাইড বাই 5, মানে হচ্ছে 6/5 ওহম। এটা হয়ে গেলো সমান্তরাল সমবায়। ঠিক আছে, এখানে আমি আর ইকুইভ্যালেন্টের জায়গায় আর প্যারালাল লিখছি, আর পি সমান্তরাল। এবার যদি আমি সিরিজে করি 2 আর 3কে, তাহলে আর সিরিজ আর এস ইজ ইকুয়াল টু কত হবে? 2 প্লাস 3 মানে 5 ওহম। এবার বলেছে যে এই যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আর শ্রেণী সমবায়ের তুল্যরোধের কত শতাংশ, মানে আমাকে বের করতে বলেছে 6/5 ডিভাইডেড বাই, মানে যদি আমি ফর্মুলা লিখি আগে যে আর পি আর এস এর কত শতাংশ, তাহলে ইন্টু 100 কত পার্সেন্ট, তাহলে 6/5/5 ইন্টু 100, মানে হচ্ছে 6/25 ইন্টু 100, 1/20, মানে 4/25 424, তাহলে 24%। ঠিক আছে, বেরিয়ে গেল। তারপরটা কি বলেছে দেখো, যে দুটো রোধ 2 ওহম এবং 3 ওহমকে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। কি বলেছে? 2 ওহম 3 ওহমকে সমান্তরালে যুক্ত করেছে। সাপোজ এখানে 2 ওহম আর 3 ওহম, এটা 2 এটা 3, একে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। তাহলে এর সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। তাহলে এই যে সমবায়টা হলো, এই সমবায়টা তুল্য রোধ বের করতে বলেছি। কীভাবে বের করব? যদি এইটার রেজিস্ট্যান্স আমি ধরি যে 2 আর 3কে যদি সমান্তরালে রাখা হয়, তাহলে এইটা টোটাল কম্বিনেশনটাকে আমি শ্রেণী সমবায় এরকমভাবে রাখা আছে, তাহলে এর যে টোটাল কম্বিনেশন কত, আমি একবারে বের করলে 2 ইন্টু 3 ডিভাইড বাই 2 প্লাস 3, মানে হচ্ছে 6/5। এই 6/5 আর 4টাকে কিসে রাখা হয়েছে? শ্রেণীতে রাখা হয়েছে। তাহলে কি লিখতে পারি? 6/5 প্লাস 4, তাহলে 4 5 20 আর 6 26/5, 26/5 মানে 5 5 25, 1 দিলে 26, 5 2 10, 5.2 ওহম বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো বলেছে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4, তাহলে পারে একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত? দেখো কিভাবে বের করতে হবে। দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, তাহলে এখানে বলে দেয়নি যে তুল্য রোধ 1/4, একটি রোধ 10 ওহম বলে দিয়েছে, অন্যটি কত। তাহলে দুটো রোধ ধরলাম আমি, সাপোজ প্রথমে একটা রোধের মান হচ্ছে R1, অপর রোধের মান হচ্ছে R2, এদের যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সেটা কি হয়ে যাবে? সাপোজ R1 এর ভ্যালুটা হচ্ছে, ধরে নিলাম যে আমি আচ্ছা একটি রোধ 10 ওহম হলে অন্য রোধটি কত। আচ্ছা তাহলে একটা রোধ আমি ধরে নিচ্ছি, আলাদা আলাদা করে, দরকার নেই এত কমপ্লিকেট করা। একটা রোধ ধরলাম হচ্ছে 10 ওহম আর একটা রোধ ধরলাম R, তাহলে এদের যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সেটা কত হবে? 10R ডিভাইডেড বাই 10 প্লাস R, এটা হয়ে গেল সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এটা সমান্তরাল, তাহলে সাপোজ আর পি করে দিলাম। আর শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর এস ইজ ইকুয়াল টু কি হবে? একটা হচ্ছে 10, একটা হচ্ছে আর। এবার বলেছে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ সেটা শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। তাহলে এখান থেকে প্রশ্ন অনুসারে কি বলেছে যে আর যে পি সেটা আর যে এস তার 1/4। তাহলে এখানে বসিয়ে দাও, আর পির ভ্যালুটা হচ্ছে 10R ডিভাইডেড বাই 10 প্লাস আর, আর এটা বলেছে 1/4 ইন্টু 10 প্লাস আর। জাস্ট ক্যালকুলেশন করো, 40R ইকুয়াল টু এখানে হচ্ছে 10 প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে কি বেরোবে? এটা সমান সমান 40R, এখান থেকে আমি এখন ছোট করে উপরে লিখছি, এখান থেকে করছি, 40R ইকুয়াল টু এখানে করলে পরে 10 স্কোয়ার মানে 100, আর স্কোয়ার প্লাস 10 দুগুণ 20, 20R। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার মাইনাস 20R প্লাস 100 ইজ ইকুয়াল টু 0। ঠিক তো? তাহলে এখান থেকে কি করতে পারি? আর মাইনাস 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু 10 ওহম।
তাহলে অপর রোধটাও কি, অপর রোধটাও হচ্ছে 10 ওহম। তাহলে একটা রোধ 10 ওহম হলে পরে অপর রোধটাও হচ্ছে 10 ওহম, বেরিয়ে গেল। তারপরে দেখো এখানে কি বলেছে, যে প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে, এক সারিতে 3টে করে রোধ রেখে সেই রকম 4টে সারিকে সমান্তরালে সাজানো হয়েছে। তাহলে দেখো এক সারিতে 3টে করে রোধ আছে 1 ওহমের। তো সাপোজ আমি যদি এখানে করি, তাহলে একটা রোধ, দুটো রোধ, এই যে একটা মিশ্র সমবায়ের এক্সাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম, এরকম করে কটা সারি, এরকম করে 4টে সারিকে সমান্তরালে সাজানো হয়েছে। তো এরকম 4টে সারি আছে, আর দুটো অন্য কালার দিয়ে করছি সাপোজ। ঠিক আছে, এরকম 4টে সারি আছে। তারপরে এরকম 4টে সারিকে কি করছে, সমান্তরালে সাজানো হয়েছে এরকম ভাবে, ঠিক আছে। দিয়ে বলেছে এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট দুটি রোধকে শ্রেণীতে রাখা আছে। তাহলে কটা হলো, এখানে 14টা আছে, তাহলে 4 3 12টা হলো। এর সঙ্গে দুটো রোধকে শ্রেণীতে রাখা আছে, এরকম শ্রেণীতে, একটা, দুটো, এটাও 1 ওহম, 1 ওহম। বলে সমগ্র সমবায়ের তুল্য রোধ কত। তাহলে প্রথমে কি করব আমরা, প্রথমে এই যে টোটাল সমবায়টা সমান্তরালে এর বের করব। তাহলে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কিভাবে করতে পারি, দেখো কত সহজে করে ফেলবো। 3টে রোধ শ্রেণীতে আছে, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের রোধকে আমরা কি বলতে পারি, এরকম 3 ওহম। তো এরকম 3 ওহমে 4টে আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এই 3 ওহমের 4টে সমান্তরালে লাগানো আছে, আর এই 2 ওহমের দুটো সিরিজে, তাহলে এর তুল্য রোধ হয়ে গেল 2 ওহম। এবার তাহলে এর সমবায়ের তুল্য রোধ কি হবে, 1/r যদি ইকুইভ্যালেন্ট ধরি, তাহলে সেটা হচ্ছে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, মানে কত হয়ে গেল, নিচে 3 লসাগু হয়ে গেল, আর ওপরে চলে যাবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, মানে 4, 4-এর 3। তাহলে এটা 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 3-এর 4, তাই না। তাহলে এখানে তুল্য রোধ এখানে কি দাঁড়িয়ে গেল, এখন এরকম দুটো রোধ হয়ে গেল, একটা হয়ে গেল 3-এর 4 ওহম, আর একটা হয়ে গেল 2 ওহম, যেটা সিরিজে লাগানো আছে। তাহলে কি হবে, 3-এর 4 প্লাস 2, এটাকে লিখে করতে হবে, 4 লসাগু করলে পরে 3 আর 4 2 8, 8 আর 3 11, 11/4, 11/4 ওহম, ঠিক আছে। 11/4 কে যদি ক্যালকুলেট করো কিরকম কত দাঁড়াবে, 4 3 12, 4 2 8, 4 7 18, 20, 2.75 ওহম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবার বলেছে চিত্রে এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহু ও বিডি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এখানে সবগুলোই বলে দিয়েছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এবং যে মানে কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি এখানে, এবং রম্বসের প্রতিটি বাহু ও বিডি কর্ণের প্রতি একক দৈর্ঘ্যে 0.2 ওহম সেমি ইনভার্স রোধ আছে। আচ্ছা, প্রতি বাহুতে রোধ আছে। তাহলে এ বি এর মধ্যবর্তী তুল্যাঙ্কে রোধ কত। তাহলে এখানে আগে সার্কিটটাকে যদি ডিজাইন করি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে এখানে একটা রোধ আছে, এখানেও একটা রোধ আছে, এখানেও একটা রোধ আছে, এবং এখানেও একটা রোধ আছে, এবং এই যে কর্ণ, এখানেও রোধ আছে। এখানে বলেছে যে এ ও বি বিন্দুর তুল্যাঙ্কের রোধ। তাহলে এখানে যদি আমি দিই, এটা আছে ডি সি বি এ। এবার দেখো প্রতি সেমিতে, 1 সেমিতে রোধ আছে 0.2 ওহম। তাহলে পরে টোটাল দৈর্ঘ্য কত বলেছে, প্রত্যেকটা বাহু 10 সেমি করে। তাহলে 10 সেমিতে রোধ আছে কত, 2 ওহম। তাহলে এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। এবার আমাকে বের করতে বলেছে যে এ ও বি বিন্দুর মধ্যেকার তুল্যাঙ্ক রোধ। তাহলে এইটা, এই পয়েন্টটা যদি আমি লাল কালি দিয়ে দেখাই, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যেকার তুল্যাঙ্ক রোধ বের করতে বলেছে। তাহলে করো এবার এখান থেকে। এবার দেখো এখানে কিভাবে করতে পারি আমি,
প্রথমে এই লুপটাকে কনসিডার করতে পারি আমি। সাপোজ এই যে বি সি ডি, এখানে কি আছে, এটা এটা এটা, এই লুপটাকে কনসিডার করতে পারি। এটা হচ্ছে ডি সি বি। তাহলে পরে এই যে ডিসি আর সিবি এটা তো পরস্পরের সঙ্গে কিসে আছে, সিরিজে আছে, তাই না? এবং এর সঙ্গে যে এই যে ডিবিটা এটা কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে আমি নর্মালি কি লিখতে পারি যে ডিসি সিরিজের সাথে ডিসি এবং সিবি শ্রেণী সমবায় আছে। তাহলে এদের যে তুল্য রোধ কত হবে, ডিসি প্লাস সিবি, মানে হচ্ছে 2 প্লাস 2 মানে কত হয়ে যাবে, 4 ওহম। তাহলে এই যেটা এর সঙ্গে এটা কি আছে, 4 ওহম, এবং এই 4 ওহমের সঙ্গে এই যে ডিবিটা এটা কি আছে, প্যারালালে আছে। তাহলে এই যে ডিসি প্লাস সিবি প্যারালাল কি আছে, ডিবি। তাহলে কি করতে পারি যে 1/4 একবারে করছে, 4 ইন্টু 2 ডিভাইড বাই 4 প্লাস 2, তার মানে কত হচ্ছে, 4 দুগুণ 8/6, 4 দুগুণ 8 ডিভাইড বাই 6, হ্যাঁ, মানে এটা কেটে দিতে পারে, 4 2 দিয়ে কাটলে 2 4 8 2 3 6, মানে হচ্ছে 4/3। তাহলে এই যে সেকশনটা আমি পেলাম, এই সেকশনটা, এইটা ছোট দিকে করি, এটা এটা আর এটা, এই তিনটের যে কম্বিনেশনের রোধ সেটা কত হয়ে গেল, 4/3 ওহম। ঠিক আছে, এবার এই যে 4/3 ওহমের যে রোধটা আছে এই টোটালটা, এটা আমি কি বলতে পারি, এসি এই যে এডির সঙ্গে কিসে আছে, এ সিরিজে আছে, তাই না? এডির সঙ্গে সিরিজে আছে, ভালো করে দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? দেখো এই যে টোটাল যে রোধটা পেলাম, এই ডি সি আর বি, এইটা এই টোটাল রোধটা এডির সঙ্গে এই যে এ আর ডি এর সঙ্গে তো সিরিজে আছে, এরকম টাইপের কম্বিনেশন হচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে এই 4/3 ওহম এবং এডি যার ভ্যালু কত, 2 ওহম শ্রেণীতে আছে। তাহলে আমি এর তুল্য রোধ কত হবে, এর তুল্য রোধ হয়ে যাবে 4/3 প্লাস 2, মানে হচ্ছে 3 কমন নিলে 3 দুগুণ 6 প্লাস 4 মানে হচ্ছে 10/3 ওহম। ঠিক আছে, এবার আমরা কি কি পেয়ে গেলাম, যে এই দেখো যদি আমি আলাদা কালারে দেখাই এটাকে, এই কালারে দেখাচ্ছি, তাহলে আমি এটা পেলাম, এটা আর এটা, এই তিনটে বের করলাম প্রথমে, তার ভ্যালু হলো 4/3 ওহম। এই 4/3টা এই যে এডিটার সঙ্গে আছে, এই যে এটা টোটাল কম্বিনেশনটা এটা কিসে আছে, সিরিজে আছে। এইবার এই যে এডির সঙ্গে সিরিজে আছে টোটাল যে কম্বিনেশনটা পেলাম, এটা এই যে এবি আছে, এবির সঙ্গে কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমি কি বলতে পারি যে এই যে 10/3 এবং এবি যার ভ্যালু কত, 2 ওহম, সেটা কি আছে, প্যারালালে আছে, সমান্তরালে। তাহলে এর তুল্য রোধ কত হবে, 10/3 ইন্টু 2 ডিভাইড বাই 10/3 প্লাস 2 প্লাস 2। তাহলে ক্যালকুলেট করো, এখানে হয়ে যাবে 20/3, আর এখানে লসাগু করলে কত হবে, 10 আর 3 দুগুণ 6/3, তাহলে কি লিখতে পারি 20/16, 4 দিয়ে করলে 4 5 20, 4 4 16, মানে 5/4, 5/4, 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে 5/4 মানে 1.25, তাহলে 1.25 ওহম। এই টোটাল যে রাশিমালাটা বের করলাম তার যে এই যে এবি এর অ্যাক্রসে, এবির অ্যাক্রসে যে রোধ সেই মানটা হয়ে গেল 1.25 ওহম। আশা করি বুঝতে পারলে। ব্যাস আজকের মতন এখানেই থাক, আমরা এর পরের দিন পরের ক্লাসে নেক্সট এরপর থেকে কন্টিনিউ করব।